খেয়াল করো, এখানে তোমাদের একটা আসলে বিস্তারিত ক্লাস যদিও হয় নাই, তোমাদেরকে আসলে চেষ্টা করছি মেডিকেল অ্যাডমিশনে কেমন টাইপের প্রশ্ন আসে এটার একটা জাস্ট টাইপ দিতে। আসলে তোমরা দেখতেছো এখানে তোমাদের বুক আপ সাইডটাই বেশি লাগতেছে, তাই না? গ্রামার খুবই কম লাগে, তারপরেও কিছু গ্রামার পড়তে হয়। তো তোমরা যদি আসলে জানতে চাও যে কোন টপিকগুলো থেকে তোমাদের মেডিকেল অ্যাডমিশনে প্রশ্ন আসে, এটা যদি জানতে চাও, আমি তোমাদের একটা অ্যাডমিশনের রিলেটেড একটা সাজেশন রিলেটেড একটা ক্লাস দিব ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইংলিশ বুস্টারে। তো তোমরা যারা সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করলে তোমাদের সামনে হচ্ছে অ্যাডমিশন টেস্ট, আর যারা ভাবতেছো মেডিকেলের অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের জন্য কোশ্চেন সলভিং ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তুমি যদি কোশ্চেন অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবা কোন টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে। তো দেখো, মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন 2000 এই জাস্ট গত বছরের 25 এবং 26 এই সেশনের যে কোশ্চেনটা আসছে মেডিকেল অ্যাডমিশনে, তোমাদের এইটা হচ্ছে প্রশ্ন, টোটাল হচ্ছে 15টা প্রশ্ন দেওয়া আছে। তো আজকে আমরা এই প্রশ্নটা ব্যাখ্যা সহ অ্যানালাইজ করবো এবং উত্তরগুলো তোমাদেরকে বলে দিব। তা তাইলে তোমরা বুঝতে পারবে আসলে ইংলিশটা কোন টপিক থেকে প্রশ্ন হয়। মেডিকেলের ইংলিশ তুলনামূলক খুবই সহজ হয় অন্যান্য ইউনিটের তুলনায়। তো দেখো, আমরা একটু খেয়াল করি। দেখো, এখানে 1 নাম্বার লেখা আছে এ প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড ইজ, অর্থাৎ একটা শব্দ যে শব্দের মধ্যে নিহিত আছে, কন্টেইন মানে আছে, এ প্রিফিক্স, একটা প্রিফিক্স আছে, এই ওয়ার্ডটা কোনটা এখানে এই 4টা থেকে? খুবই সহজ, আমরা সাফিক্স প্রিফিক্স যারা ছোট থেকে পড়তেছি, ক্লাস 9 অথবা 8 থেকে শুরু হয়, আমরা এগুলো জানি। কোনো শব্দের পূর্বে যখন কোনো বর্ণ সমষ্টি যোগ হয় বা এফিক্স যোগ হয়, এগুলোকে বলে কি? প্রিফিক্স। আর যদি মূল শব্দের পরে যোগ হয় তাইলে আমরা কি বলবো? এটাকে বলি হচ্ছে তোমার সাফিক্স। তো খেয়াল করো, এখানে কোন শব্দটার মধ্যে আসলে প্রিফিক্স যোগ হয়েছে এটা জানতে চাইছে। প্রথমত দেখো, মোরাল। তো মোরাল কিন্তু আমরা পড়ছিলাম যে মোরাল ইমোরাল। তো মূল শব্দটা আসলে মোরাল ছিল। তো মোরালের পূর্বে এখানে কি হয়েছে? আই এম যোগ হয়েছে, তাহলে এটা কিন্তু অলরেডি একটা প্রিফিক্স পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা এটার কিন্তু উত্তর প্রাথমিকভাবে ধরে নিতে পারি, তারপরে দিকে অন্যগুলো আছে কিনা। ইমিডিয়েট, খেয়াল করে ইমিডিয়েট বানানটাই এভাবে, এখানে সামনে পিছনে সামনে কোনো কিছু যোগ হয় না, তার মানে এটা উত্তর হবে না। ইমেন্স, ইমেন্স মানে হচ্ছে বড় বা বিশাল, ইমিডিয়েট মানে হচ্ছে তাৎক্ষণিক। তো এইগুলো বানানটাই আসলে এরকম, তাহলে এখানে কোনো প্রিফিক্স যোগ হয় নাই। পরে দেখো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। দেখো এখানেও কিন্তু কোনো শব্দ তোমার প্রিফিক্স যোগ হয় নাই। একমাত্র মোরালকে আমরা আলাদা করতে পারি। মোরালের আগে যদি আমরা ইম কাটে দিই তাহলে হইলো মোরাল মানে নৈতিক, কিন্তু আমরা যখন আই এম যোগ করব তাহলে এটা হয়ে গেল কি? প্রিফিক্স। তার মানে এই ইমোরালটা হচ্ছে আমাদের আনসার। পরে দেখো 2 নাম্বার, দ্য ওয়ার্ড উইদাউট আ প্রিফিক্স, মানে এমন একটা ওয়ার্ডের কথা বলতেছে যেটাতে কোনো কি নাই, প্রিফিক্স নাই। মানে প্রিফিক্স মানে কি? পূর্বে কোনো শব্দ যোগ হয় নাই। দেখো ইরেশনাল, এটা আসলে আমরা যদি একটু ভাঙি, দেখো ইরেশনাল। তো এখানে রেশনাল এর পূর্বে কিন্তু আই আর যোগ হয়েছে, ঠিক আছে? তার মানে এটাতে কি আছে? প্রিফিক্স আছে। পরে দেখো ইরিটেবল, ইরিটেবল। তো এইটাতে কিন্তু আমরা আলাদা করতে পারবো না, এটা যদি আমরা আলাদা করি, দেখো রেটিবল, রেটিবল নামে কোনো শব্দ নাই, এটা একসাথে ইরিটেবল। পরে দেখো রেসপন্সিবল থেকে আইআরটাকে আলাদা করি, এটা মূলত হচ্ছে আইআর দিয়ে প্রিফিক্স করছে। তো আইআরটাকে আলাদা করে খেয়াল করো, তাহলে দেখো রেসপন্সিবল এটার একটা অর্থ আছে, তাই না? তার মানে আইআরটা কি? প্রিফিক্স। তার মানে এটা আমাদের উত্তর হবে না। আমাদের কিন্তু বলছে উইদাউট প্রিফিক্স। দেখো আইআর বাদ দিলাম, গ্যাপ দিলাম। রেগুলার, রেগুলার অর্থ কি? প্রতিদিন বা নিয়মিত। তো এটার একটা অর্থ আছে, তার মানে এখানে আইআরটা হচ্ছে একটা প্রিফিক্স, তার মানে এটা উত্তর হবে না। একমাত্র উত্তর হচ্ছে বি নাম্বার। খুবই সহজ টপিক। পরে দেখো 3 নাম্বার, আই নো ইউ।
আই নো ইউ, আমি তোমাকে চিনি। হ্যাঁ, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ, মানে এই আই নো ইউ এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স থেকে বলছে তোমাকে কমপ্লেক্স করতে। তার মানে দেখো, প্রথম আমরা যে টপিকটা পাইছি এটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, আবার হচ্ছে পাইছি হচ্ছে আমরা যে সেন্টেন্স থেকে প্রশ্ন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আই নো ইউ, এটা কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করি, খেয়াল করো আমরা কিন্তু দুইটা ক্লজ নিব। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটা মেইন ক্লজ থাকে। যাই হোক, তুমি খেয়াল করো এই যে এখানে আই নো ইউ, আই নো ইউ, এটাকে আমরা কমপ্লেক্স করতে হবে। তো আমি এটা কমপ্লেক্স কমপ্লেক্স কিভাবে করব? দেখো, আই নো ইউ, ইউ মানে কাকে বোঝাচ্ছে বলো তো? ইউ বলতে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না? ব্যক্তিকে বোঝাচ্ছে। তো আমরা তো আসলে জানি ব্যক্তি বুঝলে আমরা কমপ্লেক্স করার সময় আমরা হু ব্যবহার করি। দেখো এখানে হু আছে, এখানে হু আছে, এখানেও হু আছে, চারটা অপশনে কিন্তু হু আছে। তো আমরা জাস্ট এই অংশটাকে ধরে আমরা একটা আলাদা ক্লজ বানাইতে হবে। দেখো এর আগে কিন্তু প্রত্যেকটা ক্লজের মধ্যে এটা আছে, এই যে আই নো, আই নো, আই নো, আই নো। তার মানে এতটুক তো কোনো পরিবর্তন হবে না। তার মানে প্রত্যেকটা চারটা অপশনের কিন্তু আই নো হু এতটুকু পর্যন্ত ঠিক আছে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, মানে অবজেক্ট অবস্থানে আছে। অবজেক্টটার আমরা তো হু এর পরে সাবজেক্ট বানাবো, ঠিক আছে? হু এর পরে সাবজেক্ট বানাবো। তো ইউ তো আমরা নিয়ে যাবো তাহলে ইউ, প্রত্যেকটাতে দেখো ইউ আছে, এখানে ইউ ইউ ইউ। এখানে 4 নাম্বার অপশনে দেখো হু এর পরে ভার্ব আছে, তার মানে এটা অটোমেটিক্যালি কাটা, এটা আমাদের হবে না উত্তর। তো পরে দেখো আমরা একটু রেড মার্ক করে নিব, এটা উত্তরটা আসলে আমরা নিতে পারবো না। তার মানে এখানে তিনটা থেকে একটা নিতে হবে। তো ইউ পাইলাম। কথা হচ্ছে দেখো, আমি তোমাকে চিনি, আসলে তুমি কে? ইউর পরে দেখো তো, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই নো, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম না? তো আমাদেরকে উত্তরটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে করতে হবে। তো যেহেতু এখানে অয়ার হয়ে গেছে, তার মানে এটাও আমাদের উত্তর নেওয়া যাবে না। তাহলে আমরা এখানেও দিলাম, এটা হবে না, এটা হচ্ছে আমাদের ভুল। পরে দেখো এখানে লেখা আছে বি, বি বলতে তো আমরা আসলে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এখানে বি ব্যবহার করলেও হবে না, তার মানে এই উত্তরটাও কাটা। তাহলে আমরা এটা অটোমেটিক্যালি কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি। এই যে আমাদের সি নাম্বারটা হচ্ছে উত্তর। আসলে এখানে কি বলতে চাইছে যে আমি তোমাকে চিনি, হু ইউ আর, তুমি কে, আমি তোমাকে চিনি। এই যে হু এর পরে সাবজেক্ট পেলাম ইউ, আর ইউর সাথে অক্সিলারি ভার্ব আর বসে। খুবই সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই কারণে আমরা আর আনছি। পরে দেখো 4 নাম্বার, আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ। এখানে আসলে এই যে আন্ডারলাইন ফ্রেজ মিনস, আন্ডারলাইন ফ্রেজ বলতে এখানে এই যে দ্য হর্সেস মাউথ, হর্সেস মাউথ এই অংশটার আসলে বুঝাইছিল। আমরা এটা একটু আন্ডারলাইন করে দিব। এই এই ফ্রেজটা দ্বারা আসলে কি বুঝাইছে দেখো, এটা দ্বারা আমাদের উত্তরটা সরাসরি যদি নেই, ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, আমরা এখানে উত্তরটা নিব হচ্ছে এ, ফ্রম অ্যান অথেন্টিক সোর্স। তার ফ্রম অথেন্টিক মানে কি? আসল। তো দ্য হর্স মাউথ মানে হচ্ছে আসল কিছুকে বোঝায়, যেখান থেকে আসলে একটা উৎস, যেখান থেকে আমরা কিছু নেই। তাইলে ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফ্রেজ নামে একটা টপিক আছে। এই ফ্রেজ থেকে আমাদের অনেকগুলা ফ্রেজ মুখস্থ করতে হবে, বাংলা অর্থ সহ, ইংলিশ সহ। এটা একটা মুখস্থ পার্টের অংশ, বুকআপ বলতে পারি। পরে দেখো 5 নাম্বার, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, দ্য কারেক্ট ফ্রেজ টু ফিল দ্য গ্যাপ ইজ, মানে এই গ্যাপটা ফিল করার জন্য এখান থেকে 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশন থেকে কোন ফ্রেজটা আসলে সঠিক? দেখো, টিম, টিম গঠন হয়েছে, একটা টিম গঠন করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো প্যাসিভ ভয়েসে আসলে আমরা কি করি? অক্সিলারি ভার্ব প্লাস ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করি। যেহেতু এখানে অলরেডি অক্সিলারি ভার্ব দেয়াই আছে, তাহলে আমরা ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আনবো। কথা হচ্ছে গঠন হওয়া, এটা আসলে কোন
ফ্রেজটা নিয়ে আমরা উত্তরটা লিখবো। সঠিক উত্তরটা বলে দেই, সঠিক উত্তরটা হচ্ছে মেড আপ অফ, এটা হচ্ছে আমাদের সি নাম্বার উত্তর। এখানে দেখো মেড বাই মানে হচ্ছে কোনো কিছু দিয়ে তৈরি করা, তো এটা আসলে তুই কোনো কিছু দিয়ে 11 জন প্লেয়ার দিয়ে তৈরি করা এমন বোঝায় না, 11 জন প্লেয়ার নিয়ে টিমটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এমন অর্থে আসলে আমরা মেড অফ ব্যবহার করি, মেড আউট অফ তো হবে না। আউট অফ মানে আমরা বলি না 10 আউট অফ 10 অথবা 9, হ্যাঁ 10-এর মধ্যে 10 অথবা 10-এর মধ্যে 9, বিষয়টা তো এমন হবে না, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে মেড অফ। এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিষয় আছে, অথবা এটা হচ্ছে তোমার ফ্রেজের, মূলত ফ্রেজ থেকে খেয়াল করো, এই ফ্রেজ থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। এই ফ্রেজগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কখন আমরা মেড বাই ব্যবহার করব, মেড আউট অফ ব্যবহার করব, মেড আপ ব্যবহার করব, মেড অফ কখন ব্যবহার করব। কোনো কিছু দিয়ে তৈরি হলে আমরা মেড অফ ব্যবহার করি। তো এটা তো আসলে কি দিয়ে তৈরি এটা বুঝায় নাই, কতজন প্লেয়ার নিয়ে তৈরি এটা বুঝাইছে, তাইলে গঠন হওয়া বুঝাইছে, এই কারণে মেড আপ অফ। পরে দেখো 6 নাম্বার, হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস। তো কিপিং দ্য সেম মিনিং, দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইজ, মানে হি হ্যাড টু সাফার, তাকে সাফার করতে হয়েছে ফর হিজ সিনস, মানে তার গুনার কারণে। তো এটাকে আমরা নেগেটিভ করব, কিন্তু এটার কোনো সেম সেম মিনিং রাখতে হবে, এটার কোনো পরিবর্তন করা যাবে না। তো খেয়াল করো এখানে, আমরা দেখো এখানে লেখা আছে হি হ্যাড নো অল্টারনেটিভ টু সাফার ফর হিজ সিনস। আরেকটা পরে দেখো লেখা আছে হি হ্যাজ নো ওয়ে বাট টু সাফার হিজ সিনস। সি নাম্বারে লেখা আছে দেখো হি উড নট বাট সাফার ফর হিজ সিনস। ডি নাম্বার হি কুড নট বাট সাফার ফর হিজ সিনস। খেয়াল করো এখানে আসলে আমরা যদি নেগেটিভ করি, আমরা আসলে শিখছি হচ্ছে ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট বাট, ক্যান নট বাট অথবা কুড নট বাট শিখছি, তাই না? তো এখানে দেখো এই যে এখানে হ্যাড টু অল্টারনেটিভ তো আসবে না, তাই না? অল্টারনেটিভ তো মানেই হয় না। হি হ্যাজ নো ওয়ে আউট টু, ওয়ে আউট, ও নো ওয়ে বাট, একটা একসাথে হয় না। আমরা সরাসরি শিখছি হচ্ছে ক্যান নট বাট একসাথে, উড নট বাট না, আমরা শিখছি হচ্ছে ক্যান নট বাট। এটা আসলে আমরা চেঞ্জিং সেন্টেন্সে শিখছি, হ্যাঁ। তো আমরা এখানে ক্যান নট বাট লিখতে হবে, কি লিখতে হবে? ক্যান নট বাট, যেহেতু এখানে ক্যান নট বাট আছে, ডি নাম্বার উত্তর এটা, আমরা এটা জাস্ট মার্ক করব। পরে দেখো 7 নাম্বার, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুয়ার, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ। আচ্ছা, লুক ডাউন আপন মানে হচ্ছে কাউকে কি করা, অবহেলা করা, অবজ্ঞা করা, হ্যাঁ গরিবদেরকে কি করা নয়। ইউ শুড নেভার, তোমার কখনোই উচিত নয় গরিবদেরকে কি করা, লকডাউন আপন মানে হ্যাঁ করা, ছোট করে দেখা, এরকম আর কি। তো এখানে কারেক্ট সেন্টেন্স ইজ, এই সেন্টেন্সটা বলতে কারেক্ট কি বুঝাইছে? আমরা বুঝলাম যে গরিবদেরকে কি করা, কি না করা, হেয় না করা, তাহলে ইউ শুড নেভার লুক ডাউন এট দ্য পুয়ার, আরেকটা হচ্ছে ইউ শুড নেভার লুক ডাউন টু দ্য পুয়ার। তারপর হচ্ছে সি নাম্বার, you should never look down about the poor, you should never look down upon the poor। এখানে আসলে দেখো একটু ভুল করে দিছে, এই যে ইউ শুড নেভার লুক ডাউন, হ্যাঁ লুক ডাউনটাই আসলে এখানে ভুল ছিল, দ্য পুয়ার। আসলে আমাদেরকে লেখা উচিত ছিল এখানে লুক ডাউন আপন, গরিবদেরকে অবজ্ঞা করা, কাউকে কাউকে অবজ্ঞা করা অর্থে লুক ডাউন আপন বসে, তো এখানে আসলে লুক ডাউন দেয়া ছিল। তো এই কারণে আমরা আসলে এখানে উত্তরটা নিব কি, ইউ শুড নেভার লুক ডাউন আপন দা পুয়ার। তো এটাও দেখে একটা মুখস্থ পাঠ, মুখস্থ করতে হবে আমাদের, এগুলো মুখস্থ পাঠ। 8 নাম্বার দেখো, এ পারসন আনএবল টু পে ব্যাক ডেট ইজ। আচ্ছা, যে ব্যক্তিটা আসলে তার ঋণ পরিশোধ করতে অক্ষম বা পারে না, আনএবল, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যাংক্রাফট। হ্যাঁ, এটাও একটা মুখস্থ পার্ট, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখন কোন জিনিসগুলো মুখস্থ করতে হবে এটা যদি বিস্তারিত জানতে চাও, ভোকাব কোনগুলো
লাগে আমাদের অবশ্যই এটা তুমি কমেন্টে জানাবা, আমি তোমাদের একটা সাজেশন মূলক ক্লাস করব। তো খেয়াল করো, যে কিনা তার ডেট মানে হচ্ছে তোমার ঋণ পরিশোধ করতে পারে না তাকে ব্যাংক্রাফট বলে, অর্থাৎ দেউলিয়া বলে। তাকে গরিব তো বলে না, চিটারও বলে না, চিট বলে না, মাইজার মানে কৃপণ। আসলে এটা মুখস্থ পার্ট, এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খেয়াল করো, অথবা এক কথায় প্রকাশ, আমরা যেটাকে বাংলায় পড়ি। দ্য সিনোনিয়াম অফ দ্য আইডিয়াল ইজ, এই যে আইডিয়াল এর সিনোনিয়াম মানে হচ্ছে সমার্থক শব্দ কোনটা? কারেক্ট মানে সঠিক, পারফেক্ট, পারফেক্ট মানে তো বুঝি একেবারেই নিখুঁত সঠিক, গুড মানে ভালো, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মানে এটাও সঠিক। তো আইডিয়াল, তা আইডিয়াল মানে আসলে যদিও সঠিকের মতো অর্থ প্রকাশ করে, তো আইডিয়ালটা হচ্ছে তোমার একদম আদর্শবান, একদম পারফেক্ট বুঝায়, তাই না? তো আইডিয়ালের সাথে একদম সঠিক সিনোনিয়াম যাবে হচ্ছে তোমার পারফেক্ট। তাহলে এখানে আমাদের বি নাম্বার উত্তর। এটা হচ্ছে আমাদের সিনোনিয়াম অ্যান্টোনিম মুখস্থ পাঠ। দেখো তোমরা অলরেডি বুঝতেছ, তোমাদের হচ্ছে মুখস্থ পাঠ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, গ্রামার থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে না, কম প্রশ্ন আসে। পরে দেখো 10 নাম্বার, আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রু দ্য ফগ। আচ্ছা ফগ মানে কি বলতো? ফগ মানে হচ্ছে কুয়াশা, তাই না? তো আন্ডারলাইন্ড ফ্রেজ মিনস, এখানে আসলে বুঝাইছে যে হার্ডলি মেক আউট, মেক আউট মানে হচ্ছে তোমার এখানে বুঝা আর কি, মেক আউট, এটা আসলে এখানে একটা আন্ডারলাইন হবে। এই মেক আউট বলতে আসলে কি বুঝাইছে? মেক আউট মানে হচ্ছে তোমার বুঝতে পারা, চিনতে পারা। হ্যাঁ, তো এখানে দেখো অপশন আছে রিকগনাইজ, আমরা বুঝি রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, বুঝতে পারা। ডিস্টিংগুইশ মানে ভাগ করা, আলাদা করা, হ্যাঁ এটা হবে না। লোকেট মানে হচ্ছে তোমার অবস্থান, বা লোকেশন মানে অবস্থান, লোকেট মানে হচ্ছে তোমার কোনো স্থান নির্দেশ করা, অবে মানে হচ্ছে মান্য করা। তাইলে আসলে মেক আউট মানে যেহেতু বুঝা বা তোমার বুঝতে পারা, হ্যাঁ, বা এইখানে তাইলে উত্তরটা কি হবে? রিকগনাইজ মানে চিনতে পারা, বুঝতে পারা। এটা এখানে উত্তরটা কি হবে? রিকগনাইজ। পরে দেখো 11 নাম্বার, দ্য সুপারভাইজার মানে হচ্ছে যে সুপারভাইজার আমরা বুঝি যে কোনো কাজের দায়িত্বে থাকে, দেখাশোনা করে, তাকে কি বলে? সুপারভাইজার। টুক হিম ড্যাশ টাস্ক, এটা আসলে আমাদের টুক হিম টু টাস্ক একসাথে বসে। টেক হিম, এখানে দেখো ফার্স্ট ফর্ম হয়ে গেছে টুক, এটা দেখার বিষয় না, জাস্ট টেকের সাথে টু বসে, টাস্ক ফর জবাবদিহিতা অর্থে আমরা টেক টু টাস্ক ব্যবহার করি। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? টেক টু। এই যে এখানে ফরও হবে না, এটও হবে না, এটা জাস্ট আমাদের মুখস্থ পাঠ, তোমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো। এখানে টেক হিম টু, উত্তরটা এখানে টু নিব, কারণ একসাথে টেক হিম টু টাস্ক বসে। পরে দেখো 12 নম্বর, অল হিজ ড্রিমস ওয়ার শ্যাটার্ড। অল হিজ ড্রিমস, তার সকল স্বপ্ন কি হয়ে গেছিল? ওয়ার শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এখানে বলছে ইন দ্য ইভেন্ট দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল দ্য গ্যাপ, এই যে এখানে গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব। ওই প্রিপোজিশনটা আসলে কি? দেখো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের মুখস্থ করতে হয়। তো এখানে শ্যাটার্ডের সাথে আসলে কোন প্রিপোজিশন ব্যবহার করবো? এখানে কি কি দেওয়া আছে দেখো। আচ্ছা, বাই, উইথ, তারপর হচ্ছে আফটার, অন, তারপর হচ্ছে বাই। আমাদের সঠিক উত্তরটা হবে বাই। তো কেন বাই হইল? এখানে দেখো, এখানে শ্যাটার্ডের কারণে আমরা এখানে বাই নিব। কি দ্বারা? কোনো কিছু দিয়ে যদি চূর্ণ বিচূর্ণ হয় তাইলে আমরা শ্যাটার্ড বাই ব্যবহার করব। কি দিয়ে? বাই দ্য ইভেন্ট, এই ইভেন্টের কারণে। তাইলে এই কারণে আমরা শ্যাটার্ড এর সাথে কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। এরা আমাদের মুখস্থ পাঠ, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পরে দেখো উই মোবিলাইজড ফান্ডস, মোবিলাইজ মানে হচ্ছে তোমার কি করা। এখানে দেখো প্রশ্ন করছে, আমরা এই অর্থটা আগে না বলি। উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। আচ্ছা এখানে বলছে ইয়ার মোবিলাইজড মিনস, মোবিলাইজড মানে আমরা একটু ধারণা নেই। দেখো
উই মোবিলাইজড ফান্ডস। ফান্ড মানে তো আমরা বুঝি অর্থ সংগ্রহ করা, তাই না? ফর হিজ ট্রিটমেন্ট, তার চিকিৎসার জন্য। তার মানে এখানে আসলে হচ্ছে তোমার ফান্ড মানে যদি অর্থ হয়, এখানে মোবিলাইজ মানে কি? সংগ্রহ করা। তাহলে এখানে বলছে মোবিলাইজ বলতে কি বোঝায়? তো স্পেন্ড মানে ব্যয় করা, গেভ মানে দেওয়া, লোকেট মানে হচ্ছে তোমার, অ্যালোকেট মানে হচ্ছে তোমার কি করা? বরাদ্দ করা, কালেক্ট মানে সংগ্রহ করা। তো যেহেতু এখানে ভার্বের ফর্ম আছে কালেক্টেড ফার্স্ট ফর্ম, এখানে আমরা কালেক্টেডে নিতে হবে। তাহলে কালেক্ট অর্থ সংগ্রহ করা, মোবিলাইজ অর্থ কি? সংগ্রহ করা। তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ডি। তো খেয়াল করো, এটা যদিও ভার্ব থেকে আসছে, তারপরে কিন্তু আমাদের ভোকাবুলারি অংশ। তো 14 নাম্বার দেখো, দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস হিউমিলিটি ইজ। দেখো এখানে বলতেছে যে দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস হিউমিলিটি, এখানে যে চারটা অপশন আছে, এই চারটা অপশন থেকে আসলে কোন অপশনটা দ্বারা এক্সপ্রেস করে, প্রকাশ করে হিউমিলিটি? হিউমিলিটি দ্বারা কোন জিনিসটা, কোন অপশনটা দ্বারা হিউমিলিটি প্রকাশ করে? আচ্ছা, এখানে দেখো হিউমিলিটি মানে হচ্ছে তোমার সম্মান করা, ভদ্রতা বোঝায়। তো এখানে কোনটা হবে? এখানে দেখো এক নাম্বারে দেখো সম্মান যদি আমরা বলি রেসপেক্টফুলি শুরুতেই পাওয়া যায়, তো ইউজ রেসপেক্টফুলি। হ্যাঁ, তো উত্তরটা আমরা এটাই নিব। তারপর একটু দেখো ফেথফুলি ইউজ না সিনসিয়ারলি ইউজ, ইউজ ইন অ্যান অ্যাপ্রিসিয়েশন, এগুলো আসলে আমরা ওই যে অ্যাপ্লিকেশনে ব্যবহার করি। তো হিউমিলিটি যখন প্রকাশ করবে, হিউমিলিটি প্রকাশ করবে, তখন আমরা এটার জন্য নিব হচ্ছে ইউজ রেসপেক্টফুলি, ইউজ রেসপেক্টফুলি। জাস্ট আমরা এখানে প্রকাশ করব হচ্ছে হিউমিলিটিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে এখানে জাস্ট এখানেও কি আমাদের অর্থটা বুঝতে হবে, তাই না? এতটুকুই। হিউমিলিটি মানে নম্রতা বা ভদ্রতা, এটার জন্য আমরা কি ব্যবহার করি? ইউজ রেসপেক্টফুলি। লাস্ট কোশ্চেন দেখো, দা এটা একটু কালার করে দিচ্ছি। লাস্ট কোশ্চেনটা দেখো, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট ইজ। এই যে হ্যাবিট শব্দটার ভার্বটা কি, ভার্ব ফর্মটা কি? দেখো আমাদের হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়াল যখন আমাদের ভার্বের সাথে এল যোগ হয়, তখন সেটা হয় তোমার নাউন। কিন্তু নাউনের সাথে যদি এ এল যোগ করি, সেটা আসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাবিট মানে অভ্যাস, এটা একটা নাউন। তো যেহেতু এ এল যোগ হয়েছে, এটা হচ্ছে আমাদের তোমার কি বলতো, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না। আর এখানে দেখো হেবিটেবল, এটাও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। হেবিটেবল অভ্যাসযোগ্য, হেবিটেড অভ্যস্ত, এটাও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। একমাত্র ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়েট। এখন তুমি কিভাবে বুঝবা এটা যে হ্যাবিচুয়েট এটা একটা ভার্ব? এখানে দেখো এ টি ই আছে, তাহলে আমরা আসলে ভার্ব চিহ্নের উপায়ের মধ্যে আমরা জানছি, সাফিক্স প্রিফিক্স যারা পড়ছো বা পার্টস অফ স্পিচ সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, কোনো শব্দের শেষে যদি এ টি ই যোগ করা হয়, তখন সেটা আসলে কি হয়? ভার্ব হয়ে যায়। এই কারণে আমরা এখানে উত্তরটা বি নিলাম। তো খেয়াল করো, এখানে তোমাদের একটা আসলে বিস্তারিত ক্লাস যদিও হয় নাই, তোমাদেরকে আসলে চেষ্টা করছি মেডিকেল অ্যাডমিশনে কেমন টাইপের প্রশ্ন আসে এটার একটা জাস্ট ভাইব দিতে। আসলে তোমরা দেখতেছো এখানে তোমাদের বুক আপ সাইডটাই বেশি লাগতেছে, তাই না? গ্রামার খুবই কম লাগে, তারপরেও গ্রামার কিছু গ্রামার পড়তে হয়। তো তোমরা যদি আসলে জানতে চাও যে কোন টপিকগুলো থেকে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আসে, এটা যদি জানতে চাও, আমি তোমাদের একটা অ্যাডমিশনের রিলেটেড একটা সাজেশন রিলেটেড একটা ক্লাস দিব ইনশাল্লাহ। তো যদি ক্লাসটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যাবা। তোমাদেরকে আমি এরকম অনেক, প্রায় ধরো বিগত 10-15 বছর আগের কোশ্চেন সলভ করে দেখাবো। তোমাদের এতে কি হবে? ধারণা তো হবেই, আর হচ্ছে তোমাদের ওভারঅল যে গ্রামারগুলা লাগে, ওই গ্রামার সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা, সাবস্ক্রাইব করবা, ভিডিওটা শেয়ার করবা, হ্যাঁ একটা কমেন্ট করবা। আর ফেসবুকে থেকে যারা ক্লাসটা দেখবা, অবশ্যই পেজটা ফলো করবা আর ভিডিওটা শেয়ার করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।